কুয়ালালামপুরে প্রধানমন্ত্রীকে লাল গালিচার সংবর্ধনা, প্রবাসীদের সাথে মতবিনিময়, কারাবন্দীদের মুক্তি আর শ্রম বাজার নিয়ে মালয়েশিয়া সরকারের সাথে আলোচনার আশ্বাস। জব নিয়ে এখানে আসতে পারছে না, একটি সমস্যা হয়তো তৈরি হয়ে আছে। আমরা তাদের সাথে আলোচনা করব, ওনাদের সাথে যে এই সমস্যাটা আমরা কিভাবে কাটিয়ে উঠতে পারি। বিপক্ষে আর্জেন্টিনার আক্রমণ ভাগে দেখা যেতে পারে আলভারেজ গঞ্জালেসকে। চাঁদাবাজি সহ নানা অনিয়মের অভিযোগে নারায়ণগঞ্জ ৩ আসনের এমপি পুত্র সজীবকে ডিবিতে জিজ্ঞাসাবাদ, যুবদল থেকে বহিষ্কার। বৃষ্টি ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জ ও রংপুরের নিম্নাঞ্চল প্লাবিত, বন্ধ সিলেটের সাদা পাথর পর্যটন কেন্দ্র। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। যে কোনো স্ন্যাক্স টাইমে সবার জন্য ভালো চপস্টিক ইনস্ট্যান্ট নুডলস। শ্রমবাজার খুলে দিতে মালয়েশিয়া সরকারের সাথে জোর আলোচনার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কুয়ালালামপুরে প্রবাসীদের সাথে মতবিনিময় সভায় তিনি জানান, কারাবন্দী ২,০০০-এর বেশি অভিবাসীর মুক্তির ব্যাপারেও কথা হবে। এ সময় প্রবাসীদের সামনে বর্তমান সরকারের সামাজিক কর্মসূচির ব্যাখ্যা দেন প্রধানমন্ত্রী। বলেন, তার সরকার দক্ষ জনশক্তি তৈরি করতে অতিরিক্ত ভাষা শিক্ষা সহ নানা কর্মসূচি নিয়েছে। আরফিন শাকিলের প্রতিবেদন। প্রায় ১২ বছর পর মালয়েশিয়া তারেক রহমান, এবার তার সফর বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে। স্থানীয় সময় রাত ৯টায় স্ত্রী জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে প্রথম বিদেশ সফর কুয়ালালামপুরে পৌঁছান সরকার প্রধান। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান মালয়েশিয়ার ধর্মমন্ত্রী। লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয় তাকে। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে সাংগ্রিলা হোটেলে যান তিনি, মতবিনিময় করেন প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে। মালয়েশিয়ার শ্রমবাজার ও অভিবাসন প্রত্যাশীদের নিয়ে দেশটির সরকার প্রধানের সঙ্গে সোমবার আলোচনার প্রতিশ্রুতি দেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। আমাদের দেশ থেকে এখানে মানুষ আসতে পারছে না, কাজ নিয়ে, জব নিয়ে এখানে আসতে পারছে না, একটি সমস্যা হয়তো তৈরি হয়ে আছে। আমরা তাদের সাথে আলোচনা করব, ওনাদের সাথে যে এই সমস্যাটা আমরা কিভাবে কাটিয়ে উঠতে পারি। এটি যেরকম একটা আছে, একই সাথে আমাদের অনেক প্রবাসী ভাইরা আছে যারা বিভিন্ন কারণে, তাদের অনিচ্ছাকৃত কারণ হোক, বিভিন্ন কারণে অনেকেই বিভিন্নভাবে এই দেশের আটকে আছেন। দেশের শিক্ষা, দারিদ্র্য বিমোচন ও সামাজিক নিরাপত্তা খাত নিয়ে বর্তমান সরকারের চলমান কর্মসূচি ও পরিকল্পনা তুলে ধরেন তারেক রহমান। আমাদের দেশের প্রায় ১.৫ কোটি মানুষ পৃথিবীর বিভিন্ন দেশে আছে। এই ১.৫ কোটি মানুষগুলো সাধারণত কী ধরনের কাজ করছে, ১ নম্বর। দ্বিতীয়তে হচ্ছে যে আগামী ১০ বছর কোথায় কোথায় বাংলাদেশ থেকে মানুষ বিভিন্ন টাইপের কাজ নিয়ে, বিভিন্ন ডিফারেন্ট ক্যাটাগরির জব নিয়ে তারা যেতে পারে, কি কি সেটাকে আমরা বের করার চেষ্টা করছি। প্রযুক্তি ও ভিন্ন সংস্কৃতিতে দক্ষ ও যোগ্য না হলে বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকা সম্ভব নয় বলেও জানান তিনি। বাংলাদেশ থেকে, পাকিস্তান থেকে, ইন্ডিয়া থেকে, এই ৩ দেশ থেকে ধরেন গিয়েছে ৩ জন ব্যক্তি একই সাথে গিয়েছে, কিন্তু ওই ২ দেশের ব্যক্তি দেখবেন প্রমোশন পেয়ে আগে চলে গেছে, অথবা মালিক যে আছে সে একটু প্রায়োরিটি দেয় ওই দেশে। কেন মালিক প্রায়োরিটি দেয়? কারণ তারা ওই ভাষাগুলা শিখে যায় এবং কিছু এথিক্স, আদব কায়দা শিখে যায়। বিদেশের মাটিতে দেশের সম্মান অক্ষুণ্ণ রাখতে সংশ্লিষ্ট দেশের আইন মানতে প্রবাসীদের আহ্বান জানান তিনি। চান দেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা। ৮ ঘন্টা হোক, ১০ ঘন্টা হোক, ১২ ঘন্টা হোক আপনি পরিশ্রম করছেন, ১৫ ঘন্টা পরিশ্রম করছেন, কিন্তু আপনি যদি ভ্যালু অ্যাড করতে পারেন, অর্থাৎ আপনার মধ্যে যদি ট্রেনিং থাকে, কোনো আপনার মধ্যে সেই দক্ষতা যদি থাকে, তাহলে যেটা সম্ভব হবে সেটা হচ্ছে যে আপনি যদি এখন ঘন্টায় ১০০ টাকা পান, তখন আপনি ঘন্টায় ৩০০ টাকা পাবেন। সোমবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক এবং বেশ কয়েকটি সৌজন্য সাক্ষাতের পর চীনে যাবেন তারেক রহমান। আরফিন শাকিল, যমুনা নিউজ, মালয়েশিয়া। এবার ফিফা বিশ্বকাপের খবর।
বিশ্বকাপে গ্রুপ এইচের খেলায় বড় জয় পেয়েছে স্পেন। সৌদি আরবকে 4-0 গোলে উড়িয়ে দিয়ে রাজকীয় কামব্যাক করল 2010 সালের বিশ্ব চ্যাম্পিয়নরা। শুরুর একাদশে ফিরেই ঝলক দেখালেন লামিন ইয়ামাল। ম্যাচের প্রথম গোল করে কিংবদন্তি পেলের রেকর্ডে ভাগ বসান তিনি। এছাড়া জোড়া গোল করে স্পেনের বড় জয়ের দিনে ভূমিকা রাখেন মিকেল ওয়ারসাবাল। স্পেনের বিপক্ষে মাঠে নামার আগেই হুঙ্কার দিয়ে রেখেছিলেন সৌদি আরবের হেড কোচ জর্জিওস ডনিস। কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা বধের প্রসঙ্গ টেনে সতর্ক করেছিলেন প্রতিপক্ষকে। তবে ম্যাচে দেখা গেল ভিন্ন চিত্র। স্পেনের লাগাতার আক্রমণে অসহায় আত্মসমর্পণ সৌদি আরবের। 4-0 গোলের দারুণ জয়ে রাজকীয় কামব্যাক করল লা রোজারা। যুক্তরাষ্ট্রের আটলান্টায় মার্সিডিজ বেঞ্চ স্টেডিয়ামে স্পেনের শুরুর একাদশে ফিরেই ঝলক দেখালেন লামিন ইয়ামাল। খেলা 10 মিনিটের মাথায় ডেডলক ভেঙে নাম লেখান ইতিহাসের পাতায়। বিশ্বকাপের ইতিহাসে 18 বছর বা তার কম বয়সী ফুটবলার হিসেবে কিংবদন্তি পেলের ম্যাচে প্রথম গোল করার রেকর্ডে ভাগ বসান ইয়ামাল। এরপরই শুরু হয় মিকেল ওয়ারসাবাল শো। ম্যাচের 21 মিনিটে সৌদি রক্ষণকে ফাঁকি দিয়ে বল জালে জড়ান এই ফরওয়ার্ড। 3 মিনিট পর নিখুঁত শটে নিজের জোড়া গোলের সাথে দলের স্কোর লাইন 3-0 করেন তিনি। এই লিড ধরে রেখেই বিরতিতে যায় স্পেন। দ্বিতীয়ার্ধেও সমানতালে চলতে থাকে লা রোজাদের আক্রমণ। প্রতিপক্ষের ফরওয়ার্ডদের সামলাতে ব্যস্ত সময় কাটে সৌদি রক্ষণের। 49 মিনিটে নিজেদের জালে বল জড়িয়ে স্পেনকে আরও এক ধাপ এগিয়ে যাওয়ার সুযোগ দেয় তারা। আর ইনজুরি টাইমে দ্বিতীয় মিনিটে ফেরান তোরেস 5 ছুঁয়ে বল জালে পাঠালেও VAR-এ তা বাতিল করেন রেফারি। কেপ ভার্দের বিপক্ষে পয়েন্ট খোয়ানোর পর সৌদি আরবের বিপক্ষে দারুণ এক প্রত্যাবর্তনের গল্প লিখল স্পেন। সেই সাথে 4-0 গোলের বড় জয়ে নকআউট পর্বে এক পা দিয়ে রাখল তারা। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস। অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনা একাদশে আসতে পারে 4 পরিবর্তন। আক্রমণ ভাগে আলভারেজ, গঞ্জালেস ও রক্ষণে মলিনার সঙ্গে দেখা যাবে তাগলিয়াফিকোকে। এদিকে নতুন 3 বিশ্ব রেকর্ড গড়ার হাতছানি লিওনেল মেসির সামনে। আর 1 গোল পেলে মিরোস্লাভ ক্লোসাকে ছাড়িয়ে এককভাবে হবেন বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা। প্রথম ম্যাচেই প্রদীপের সবটুকু আলো কেড়ে নিয়েছেন, ছুঁয়েছেন বেশ কিছু মাইলফলক। অস্ট্রিয়ার বিপক্ষেও আলোচনায় সেই লিওনেল মেসি। আর্জেন্টাইন ফুটবল জাদুকরের সামনে এবার অপেক্ষা করছে আরও নতুন কিছু রেকর্ড। আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিকে 16 গোল নিয়ে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা হওয়ার দৌড়ে ছুঁয়েছেন জার্মানির মিরোস্লাভ ক্লোসাকে। অস্ট্রিয়ার বিপক্ষে জালের দেখা পেলেই এককভাবে হয়ে যাবেন বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা। আর এই ম্যাচে জয় পেলে বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ জেতার মাইলফলক গড়বেন সেই ক্লোসাকে পেছনে ফেলে। আরও একটি রেকর্ড অপেক্ষা করছে এলেমটেনের সামনে। ডি বক্সের বাইরে থেকে নিশানা ভেদ করতে পারলে ছাড়িয়ে যাবেন ব্রাজিলের রিভলিনোকে। বিশ্বকাপে ডি বক্সের বাইরে থেকে 6 গোল করে গড়বেন নতুন রেকর্ড। সব মিলিয়ে প্রতিপক্ষের সামনে আর্জেন্টিনা মানেই যেন লিওনেল মেসি। অস্ট্রিয়া গোলরক্ষক আলেকজান্ডার স্লাজা দিলেন সেই সতর্কবার্তা। মাঠে তার উপস্থিতি অসাধারণ এবং সেটি তার দলের মধ্যেও পরিষ্কার দেখা যায়। মেসি যখন মাঠে থাকেন তখন যে শক্তি ও আবহ ছড়িয়ে দেন তা দুর্দান্ত। এ কারণেই আমি ম্যাচটি খেলার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। তাকে রুখে দেওয়ার জন্য আমরা আমাদের সাধ্যমতো সবকিছু করার চেষ্টা করব। তবে আর্জেন্টিনার শিবিরে আছে ইনজুরি সমস্যা। চোটের কারণে খেলা হবে না ডিফেন্ডার গঞ্জালো মন্তিয়ালের। তার পরিবর্তে শুরুর একাদশে দেখা যাবে মলিনাকে। আর ইনজুরি কাটিয়ে একাদশে ফিরতে প্রস্তুত তাগলিয়াফিকো। সব মিলিয়ে অস্ট্রিয়ার বিপক্ষে একাদশে 4টি পরিবর্তন আনতে পারেন কোচ লিওনেল স্কালোনি। ডিফেন্সে মলিনা, তাগলিয়াফিকোর সঙ্গে আক্রমণ ভাগে দেখা যেতে পারে হুলিয়ান আলভারেজকে। উইংয়ে থিয়াগো আলমাদার পরিবর্তে খেলতে পারেন নিকো গঞ্জালেস। আর ডালাসের এই গরম উপেক্ষা করতে ম্যাচের আগের দিন কানসাস সিটি থেকে উড়ে এসে সরাসরি প্রেস কনফারেন্সে অংশ নেবে আলভি সেলেস্তারা। করবে না কোনো অনুশীলন সেশন। মুজরামিন তারেক, যমুনা স্পোর্টস, ডালাস, যুক্তরাষ্ট্র। বিভিন্ন অভিযোগে নারায়ণগঞ্জ 3 আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে জেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম সজীবকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। দুপুরে রাজধানীর 300 ফিটের একটি আবাসিক এলাকার বাড়ি থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সহযোগিতায় তাকে আটক করা হয়। পরে বিকেলে নারায়ণগঞ্জ জেলা পুলিশের কার্যালয়ে নিয়ে যাওয়া হয় তাকে।
পরে সেখান থেকে নেওয়া হয় রাজধানীর ডিবি কার্যালয়ে। নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদি জানান, সজীবের বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ জেলা পুলিশের কাছে একাধিক অভিযোগ জমা পড়েছে। সেই বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করা হয়েছে। অভিযোগের সত্যতা মিললে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। এদিকে খায়রুল ইসলাম সজীবকে প্রাথমিক সদস্য পদ সহ দল থেকে বহিষ্কার করেছে যুবদল। বসুন্ধরা এলাকা থেকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নিয়ে আসেন। তার বিরুদ্ধে কিছু অভিযোগ আছে আমাদের কাছে, সেই অভিযোগগুলো আমরা ভেরিফাই করার জন্য জিজ্ঞাসাবাদের জন্য আমরা নিয়ে এসেছিলাম। আমরা তার কাছ থেকে তথ্য নিয়েছি, আমরা এগুলো ভেরিফাই করতেছি এবং আমাদের কাছ থেকে যে তথ্যগুলো পেয়েছি তার কাছ থেকে সেগুলো আরো জাস্টিফাই করা হচ্ছে। 2012 সালে বিএনপি নেতা ইলিয়াস আলীকে গুমের সাথে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসান জড়িত ছিলেন বলে ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন জিয়াউলের সাবেক দেহরক্ষী ইমরুল কায়েস। এছাড়া গুম, পিলখানা হত্যাকাণ্ড, পরবর্তী অভিযান সহ 60টি ঘটনায় অন্তত 30 জনকে হত্যার বর্ণনা উঠে আসে তার সাক্ষ্যে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ জবানবন্দি দেন সেনা সদস্য ইমরুল কায়েস। তিনি বলেন, ঘুমের পর হত্যা করে টঙ্গীতে রেল লাইনের উপর লাশ ফেলে রাখা, জলদস্যু নাটক সাজিয়ে সুন্দরবনের গহীন জঙ্গলে হত্যা, পোস্তগোলা বুড়িগঙ্গায় রাতের আধারে আসামিদের ধরে নিয়ে গিয়ে হত্যা করতেন জিয়াউল হাসান, যার প্রত্যেকটি ঘটনায় তিনি উপস্থিত ছিলেন। সাক্ষী উঠে আসে বিএনপি নেতা ইলিয়াস আলী গুমের পিছনে তারিক আহমেদ সিদ্দিকের নির্দেশনা। পরে চিফ প্রসিকিউটর জানান, গুম খুনের মাস্টারমাইন্ড ছিলেন জিয়াউল হাসান। তবে এসব অপরাধ অস্বীকার করেন জিয়াউলের আইনজীবী। আজকের এই সাক্ষী থেকে আমাদের ইলিয়াস আলীকে অপহরণ এবং তাকে যে অন্তর্ধান করবার যে বর্ণনা, সেটাও এই সাক্ষীর মুখ থেকে আংশিক বেরিয়ে এসছে। একবার জিয়াউল হাসানের নেতৃত্বে মহাখালী ব্রিজের কাছে যান, সেখানে তিনি কথোপকথন করেন তারেক সিদ্দিকীর সাথে যে আপনাদের কথা মতো ইলিয়াস আলীকে গল্ফ করেছি। দেশের 6 জেলায় বজ্রাঘাতে মৃত্যু হয়েছে 11 জনের। রবিবার বিকালে সাভারের বনগাঁও ইউনিয়নে মৃত্যু হয় 3 জন কৃষকের। পুলিশ জানায়, কৃষি জমিতে কাজ করার সময় বজ্রপাতে 3 শ্রমিকের মৃত্যু হয়। এর মধ্যে 2 জনের পরিচয় শনাক্ত করা হলেও জানা যায়নি অপরজনের পরিচয়। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠায়। এদিকে বজ্রপাতে নরসিংদীতে মৃত্যু হয় 3 মাদ্রাসা ছাত্রের। এছাড়াও কিশোরগঞ্জ, জামালপুর, নেত্রকোনায় 1 জন করে এবং মানিকগঞ্জে 2 জনের প্রাণ গেছে। বৃষ্টি ও উজানের ঢলে বাড়ছে নদ নদীর পানি। এরই মধ্যে প্লাবিত হয়েছে সুনামগঞ্জ ও রংপুর নিম্নাঞ্চলের বিভিন্ন এলাকা। রংপুরের মহিপুর তিস্তা সেতু রক্ষা বাঁধে দেখা দিয়েছে ভাঙন। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, দেশে বৃষ্টির পাশাপাশি উজানে ভারতের পশ্চিমবঙ্গ, মেঘালয় ও আসামেও ভারী থেকে অতি ভারী বর্ষণ হচ্ছে, যা আগামী কয়েকদিন অব্যাহত থাকতে পারে। এতে উত্তরে 4 জেলা ও সিলেট, সুনামগঞ্জের নিম্নাঞ্চলে দেখা দিতে পারে স্বল্পমেয়াদী বন্যা। পাহাড়ি ঢলে প্লাবিত সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বিভিন্ন এলাকা, তলিয়েছে রাস্তাঘাট, ব্যাহত হচ্ছে যান চলাচল, ঢলের পানি ঢুকেছে বাড়িঘরেও। সুনামগঞ্জ তাহিরপুর সড়কের উপর দিয়েও বইছে পাহাড়ি ঢলের পানি। আনোয়ারপুর এলাকায় সড়কে ব্যাহত হয় যান চলাচল। সুরমা ও খাসিয়ামারা নদীর পানি বেড়ে দোয়ারা বাজার ও সদরের নিম্নাঞ্চলের কিছু এলাকাও প্লাবিত হয়েছে। তলিয়েছে গ্রামীণ সড়ক, ফসলি জমি, ভেসে গেছে পুকুরের মাছ, পানি ঢুকেছে বাড়িঘর, দোকানপাটেও। ভোগান্তিতে বাসিন্দারা। কালকেও দেখেছি আমাদের গ্রামটা আর কি শুকনো ছিল এই সাইডটা, এখন সকাল থেকে উঠে দেখি মানে ঘরের উঠানে পানি। সকালে যেরকম পানি হয়েছে, মনে করে এরিয়ার চেয়ে যদি আরেকটা ঢল মারে তাহলে বাড়ি ঘরের পানি ঢুকবে, মানে আমাদের অনেক দুর্ভোগ হবে। সিলেটের কোম্পানিগঞ্জে পাহাড়ি ঢলে ভেসে গেছে সাদা পাথর পর্যটন কেন্দ্রের দোকানপাট। ঝুঁকি বিবেচনায় সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে পর্যটন কেন্দ্রটি। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, সিলেট বিভাগে থেমে থেমে মাঝারি থেকে ভারী বৃষ্টি হচ্ছে। ওপারে ভারতের মেঘালয় ও আসামেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে, যা আগামী কয়েকদিন অব্যাহত থাকতে পারে। এতে সিলেট ও সুনামগঞ্জের নিম্নাঞ্চলে দেখা দিতে পারে স্বল্পমেয়াদী বন্যা। এদিকে উজানের ঢলে তিস্তার পানি বেড়ে রংপুরের কাউনিয়া, পীরগাছা ও গঙ্গাচড়া উপজেলার চর ও নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ফসলি জমি তলিয়ে যাওয়ার পাশাপাশি পানি ঢুকেছে বাড়িঘরেও। বন্যাতে আসলে তো আমাদের ক্ষতি করে, ধান বাদাম আর অন্যান্য জিনিস, পাট যা কিছু আছে সব ক্ষতি হয়েছে। আমাদের কিছু মাছের পুকুর ছিল 10-20টা, সেটাও চলে গেছে। আমরা কিভাবে চলবো? চলার মতো আমার কাছে কোনো বুদ্ধি নাই।
পানির তোরে গঙ্গাচড়ার মহিপুর তিস্তা সেতু রক্ষা বাঁধে দেখা দিয়েছে ভাঙন। এরই মধ্যে বিলীন হয়েছে বাঁধের অন্তত 50 মিটার অংশ। গত বছর বাঁধের প্রায় 100 ফুট নদীতে বিলীন হয়ে যায়। সে সময় জিও ব্যাগ ফেলার দাবি জানায় স্থানীয়রা। তবে উল্টো উজানে বাঁশের পাইলিং করে এলজিইডি। স্থানীয়দের দাবি ভুল পদক্ষেপের কারণে এবারও পানি বৃদ্ধির সাথে শুরু হয়েছে ভাঙন। এতে সেতু ও রংপুর কাকিনা আঞ্চলিক সড়ক হুমকির মুখে পড়ার শঙ্কায় তারা। ঘটনাস্থল পরিদর্শন করেছেন কর্মকর্তারা। বাল যে এই তিস্তা নদীর ভাঙন রক্ষা করতে পারে, এটা একটা কোনো কথা হয়? এটা একটা কোনো যুক্তি? দূরত্ব ব্যবস্থা না নেয় তাহলে ব্রিজ ধ্বংস হয়ে যাবে, এই কোটি কোটি টাকার সম্পদ নষ্ট হয়ে যাবে। এখানে প্রায় কয়েক হাজার ফ্যামিলি ব্রিজে ভাটি পাকে, এগুলো সব ধ্বংস হয়ে যাবে। এটা তো আমরা দেইনি, এটা হচ্ছে নদী বিশেষজ্ঞ টিম আসছিলেন এবং তারা এটা সাজেস্ট করছেন এবং তাদের সাজেশন মোতাবেকই আমরা এটা করছিলাম আর কি। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে আগামী কয়েকদিন উজানে ভারতের পশ্চিমবঙ্গেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি অব্যাহত থাকতে পারে। এতে নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও রংপুরে স্বল্পমেয়াদী বন্যা দেখা দিতে পারে। জাহিদ হাসান, যমুনা নিউজ। রবিবার ছিল বিশ্ব গো স্কেট বোর্ডিং দিবস, আর এই উপলক্ষে স্কেটিং ফেডারেশন কমপ্লেক্সে আয়োজিত প্রতিযোগিতায় অংশ নিয়েছিল দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রতিযোগীরা। তারা জানিয়েছেন তাদের সীমাবদ্ধতার কথা, আর শৃঙ্খলার সাথে এই খেলাকে এগিয়ে নিলে সব ধরনের সহযোগিতার কথা জানিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। বাচ্চাদের এই উল্লাস স্কেটবোর্ডিং ঘিরে। আন্তর্জাতিক গো স্কেটবোর্ডিং ডে উপলক্ষে স্কেটিং ফেডারেশন কমপ্লেক্সে এই আয়োজনে নিজেদের কলাকৌশল তুলে ধরেন আগতরা। সম্প্রতি অলিম্পিক গেমসেও জায়গা পেয়েছে এই খেলাটি, তাই স্কেটিং ঘিরে অনেকেই জানান নিজের স্বপ্নের কথা। আমরা চাই যে একদিন অলিম্পিকে যাব আমরা এই স্কেটবোর্ড নিয়ে। আমরা চাই যে আমাদের স্বপ্নটা এই স্কেটবোর্ডের মাধ্যমে যাক, আমরা যেন অনেক কিছু করতে পারি। দিনটা আমার জন্য অনেক ভালো লাগতেছে, অনেক স্পেশাল দিন, মানে কয়ে বুঝাতে পারবো না। এই প্রতি বছরে স্কেটিং ডেটা আসলে এত ভালো লাগে। তবে এই স্কেটবোর্ডিংয়ের সাথে পরিচিত না অনেকেই। দেশে গড়ে ওঠেনি প্রয়োজনীয় অবকাঠামো। গাজীপুর আর বনানীতে 2টি স্কেটবোর্ডিং পার্ক থাকলেও তা তাদের জন্য যথেষ্ট নয়। ঢাকার মধ্যে যদি স্পেসিফিক কয়েকটি স্কেট পার্ক থাকে, স্পেশালি হচ্ছে ফ্লাইওভারের নিচে দেখবেন যে জায়গাগুলো হচ্ছে বেদখল হয়ে যায় বা নোংরা অবস্থায় পড়ে থাকে, এগুলোকে যদি আমরা সামহাও হচ্ছে রিনোভেট করতে পারি বা এখানে একটি স্কেট পার্ক করতে পারি, তাহলে এটা হচ্ছে এই স্পোর্টসটার জন্য স্পেশালি ইউজ করা যাবে। প্লাস হচ্ছে পাশাপাশি আমরা অন্যান্য স্পোর্টসগুলোকে ইন্টিগ্রেট করতে পারবো। অনেক স্কেটাররা এখানে প্রফেশনাল, ওরা ইনশাল্লাহ যারা আছে এখনও কম্পিটিশনে যায় নাই ওয়ার্ল্ড বিদেশে, তারা দোয়া করি যাবে, বাংলাদেশটাকে রিপ্রেজেন্ট করবে। প্রতিযোগিতা দেখতে এসেছিলেন ক্রীড়া পরিষদ ও স্কেটিং ফেডারেশনের কর্মকর্তারা। পরামর্শ দিলেন আরও শৃঙ্খলা আর অধ্যবসায়ের। অনুরোধ থাকবে, খেলাতে শৃঙ্খলা খুব ইম্পর্টেন্ট। ডিসিপ্লিন মাস্ট। ডিসিপ্লিন ছাড়া কখনোই কোনো খেলায় কেউ উন্নতি করতে পারবে না। ছোট ছোট ভুল হবে। ইম্পর্টেন্ট বিষয় হলো প্র্যাকটিস। প্র্যাকটিস যদি ঠিকমতো হয়, স্কিল অটোমেটিক্যালি ডেভেলপ হবে। স্বপ্নবাজী স্কেটারদের প্রত্যেকের চোখে মুখে নতুন জয়ের স্বপ্ন, আর সেই স্বপ্নকে বাস্তব করতে ফেডারেশনের উদ্যোগের পাশাপাশি মন্ত্রণালয়ের নীতি ও অর্থনৈতিক সহযোগিতার কোনো বিকল্প নেই। রহমান শিহাব, যমুনা নিউজ, ঢাকা। এই ছিল যমুনা নিউজে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।